ভারতের আধার কার্ড ছিল শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের। চাঁদাবাজি ও সন্ত্রাসে ব্যবহার করত অ্যাপস, নজরদারিতে থাকায় ভেস্তে যায় ভারতে পালানোর পরিকল্পনা। শীত কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা। পাবনায় পরিত্যক্ত টয়লেটের ট্যাঙ্কে মিলল মরদেহ। কক্সবাজারের রুখিয়া ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নিহত। নানা প্রলোভনে মানব পাচারের ফাঁদ। খুলনা অঞ্চলে বছরের পর বছর নিখোঁজ অনেকে। বিচারের দীর্ঘসূত্রিতায় ধরাছোঁয়ার বাইরে পাচারকারীরা, দ্রুত বিচারের তাগিদ। এবং খালি কন্টেইনারের ডাম্পিং ঠেকাতে কঠোর অবস্থানে চট্টগ্রাম বন্দর। নন বন্ডেড এলাকায় রাখার অনুমতি চেয়ে চিঠি, কার্যকর হলে শত কোটি টাকা আয় বঞ্চিত হওয়ার শঙ্কা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। আবারও এনসিপি নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এবার সিলেটের গোপালগঞ্জ ও 5 মাইলে 2 দফা হামলার শিকার হন তারা। এ ঘটনায় নিন্দা জানিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, পুরো বাংলাদেশ সন্ত্রাসের অভয়ারণ্য। হামলা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে। নাহিদ ইসলামের অভিযোগ, দেশকে আবারও সন্ত্রাসবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এর মধ্য দিয়ে বিএনপি কিংবা তারেক রহমান আমাদেরকে কি বার্তা দিতে চায়? তিনি কি চান যে বিরোধী দল তাদের রাজনৈতিক কর্মসূচি বন্ধ করে দিক, তাদের কার্যক্রম বন্ধ করে দিক, কথা বলা বন্ধ করে দিক? তিনি যদি সেটা চান তাহলে আমাদেরকে বলুক, আমরা জনগণের সাথে বসে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আরেকটা স্বৈরাচার তৈরি হইতে দিব কিনা। পুরা বাংলাদেশে হলো সন্ত্রাসী একটা রাজত্ব শুরু করেছে বিএনপি। আমরা এই সন্ত্রাসের রাজত্বের অবসান চাই, এবং যখন দেখছেন কোনো বিচার হয় না, তাহলে ডিরেক্ট এটা প্রত্যক্ষ মদত রয়েছে তারেক রহমান। পুলিশ আছে, পুলিশ কোনো কাজ করে না, তাহলে তো বোঝাই যাচ্ছে ওনারও প্রত্যক্ষ মদত আছে। আর এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, দেশ আবারও সন্ত্রাসবাদের দিকে এগিয়ে গেলে জনগণ তা প্রতিরোধ করবে। হবিগঞ্জ থেকে আজকে গোলাপগঞ্জ আমরা যা দেখছি যে সন্ত্রাসীদের অভয়ারণ্যে দেশকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে, এবং সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মুক্ত হচ্ছে। সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে। পাবনায় পরিত্যক্ত টয়লেটের ট্যাঙ্কে মিলল তার মরদেহ। এদিকে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এছাড়া খুলনার হরিণটানা থানার ময়ূর আবাসিক এলাকার লেক থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, পাবনার আটঘরিয়া থানার গৃহবধূ গীতারানী নিজ বাড়িতে একাই থাকতেন। বুধবার রাত 3টার দিকে শীত কেটে ঘরের ভিতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় গীতারানী টের পেলে দুর্বৃত্তদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে লাশ গুম করতে মরদেহ বাড়ির পাশের পরিত্যক্ত টয়লেটের ট্যাঙ্কিতে ফেলে দেয় হত্যাকারীরা। খোঁজাখুঁজির এক পর্যায়ে বৃহস্পতিবার সকাল 11টার দিকে টয়লেটের ট্যাঙ্কিতে গীতারানীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী মোহাম্মদ জুবাইর নিজ বসতঘর থেকে মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, বুধবার বিকেলে ঘুরতে বের হয় হরিণটানা থানার ময়ূর আবাসিক এলাকার মাদ্রাসা ছাত্র সোয়াইব। রাতে বাড়ি ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ নেন স্বজনরা। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি লেকে তার মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলে পাঠায় পুলিশ। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বিদেশে ভালো চাকরি ও মোটা বেতনের প্রলোভনে খুলনা অঞ্চলের বাসিন্দাদের মানব পাচারের ফাঁদে ফেলছে সংঘবদ্ধ দালাল চক্র। কেউ নির্যাতন সহ্য করে ফিরছেন, কেউ আবার বছরের পর বছর নিখোঁজ। বিচারে দীর্ঘসূত্রিতায় পাচারকারীরা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। বিক্রি করে দেয়, তারপরে ওখানে আমার
সেরকমের খাইতে দিত না। সৌদি আরব গেছিলাম দালালের মাধ্যমে, দালাল বলছিল যে ওখানে বাসাবাড়ির কাজ খুব ভালো। সচ্ছল জীবনের আশায় দালালের মাধ্যমে ওয়ার্ক পারমিট ছাড়াই সৌদি আরব যান খুলনার এক নারী। 8 ঘন্টা কাজ ও ভালো বেতনের প্রতিশ্রুতি পেলেও সেখানে পৌঁছে তাকে একটি পরিবারের কাছে বিক্রি করে দেয়া হয়। কেড়ে নেওয়া হয় পাসপোর্ট ও মোবাইল। প্রতিদিন 14 থেকে 16 ঘন্টা কাজের পাশাপাশি চলতে থাকে নির্যাতন। অনেক মারধর করতো, নির্যাতনের শিকার হয়ে না পাইরে তখন আমি পালাইছি। না করতে করতে এক পর্যায়ে আর কি ওরা করলো যে আমাদের এইখান থেকে 25,000 টাকা পাঠাইলে আর বাকি টাকা ওরা দিয়ে আমার বাংলাদেশে পাঠাবে। এই নারীর মতো খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাটের শত শত মানুষ মানব পাচারের শিকার। চাকরি, বিয়ে বা বিদেশে উচ্চ বেতনের লোভে তারা পাচার হচ্ছেন। কিছু কিছু জায়গায় যৌন নির্যাতনও আছে, কথা বলছেন। তারপরে খাবারের কষ্ট, ধরেন বেতন দেয় না। দেশে ফিরে কেউ মামলা করলেও ভয়, সামাজিক চাপ ও দীর্ঘ বিচার প্রক্রিয়ায় অনেকেই আইনের আশ্রয় নেন না। এতে দালাল চক্রের অনেক সদস্যই থেকে যাচ্ছে আইনের আওতার বাইরে। এক্ষেত্রে আইনের সহায়তা পেতে আমাদের আইনাঙ্গ থেকে আমরা আইনজীবীরা, যেমন ব্লাস্ট আছে, সরকারি লিগাল এইড আছে, এখান থেকে আমরা বিনা পয়সাও তাদেরকে সহায়তা করতে পারি। মানব পাচার প্রতিরোধে কাজ করা সংস্থাগুলো বলছে, দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান, দ্রুত বিচার এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত না হলে এই অপরাধ কমানো কঠিন। আইনের সঠিক ব্যবহার না করা সম্ভব হয় তাহলে কিন্তু এটাকে বন্ধ করা যাবে না। খুলনা বিভাগের 10 জেলায় মানব পাচার আইনে মামলা চলছে 867টি। এর মধ্যে ঝিনাইদহ ও সাতক্ষীরাতেই 5 শতাধিক। খুলনা ট্রাইব্যুনালে রয়েছে আরও শতাধিক মামলা। শুধু আইন প্রয়োগ নয়, দারিদ্র্য, বেকারত্ব, নিরাপদ অভিবাসন সম্পর্কে অজ্ঞতা এবং দালাল চক্রের প্রভাব না কমলে পাচারের এই প্রবণতা বন্ধ হবে না। আর ততদিন উন্নত জীবনের স্বপ্নে অনেকেই পা বাড়াবেন অজানার পথে, যাদের কেউ কেউ হয়তো আর কোনোদিন ফিরবেন না। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বাংলা সময় আরও থাকছে। রাজশাহীতে পদ্মা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ 2 দিন পর বাবা ছেলের ভাসমান মরদেহ উদ্ধার, পরিবারের শোকের মাতম। খালি কন্টেইনারের ডাম্পিং প্রবণতা ঠেকাতে অবশেষে শিপিং এজেন্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। হ্যান্ডেলিংয়ে গতি আনতে সব ধরনের খালি কন্টেইনার বন্দর ও অফডকের বাইরে পাঠিয়ে দিতে চায় তারা। প্রতি মাসে জেনারেট হওয়া 60,000-এর বেশি খালি কন্টেইনার নন বন্ডেড এলাকায় রাখার অনুমতি দিতে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠিও দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত কার্যকর হলে শত কোটি টাকার আয় থেকে বঞ্চিত হবে বন্দর ও অফডক। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় চট্টগ্রাম বন্দর ও অফডকগুলিতে চার্জ তুলনামূলক কম হয় বিদেশি শিপিং প্রতিষ্ঠানগুলো এখানে খালি কন্টেনার জমিয়ে রাখার অভিযোগ দীর্ঘদিনের। অবশেষে নীরবতা ভেঙে সরব হয়েছে চট্টগ্রাম বন্দর। বন্দরের ইয়ার্ড টার্মিনালে হ্যান্ডেলিংয়ে গতি আনতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে দেওয়া এক চিঠিতে এসব কন্টেনার বন্ডেড লাইসেন্স ছাড়া এলাকায় সংরক্ষণের অনুমতি চাওয়া হয়েছে। খালি কন্টেনারগুলোতে যেহেতু কোনো পণ্য নেই, এটা যদি বন্ডেড এরিয়ার বাইরে রাখার অনুমতি পাওয়া যায় তাহলে ওই স্থানে আমরা আরও অধিক পরিমাণ কন্টেনার আমরা রাখতে পারবো। আমদানিকৃত এলসিএল কন্টেনার আনস্টাফিং সহ 70% ও এলসিএল কন্টেনার খুলে পণ্য ডেলিভারি দিতে হয় বলে প্রতিদিনই 2,500 থেকে 3,000 খালি কন্টেনারে স্তূপ জমছে বন্দরের ইয়ার্ডে। জাতীয় রাজস্ব বোর্ড মূলত খালি কন্টেইনার বন্ডেড এরিয়ার বাইরে সংরক্ষণ করা যাবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত জাতীয় রাজস্ব বোর্ড দিবে। বন্দরে 20 ফুট সাইজের একটি খালি কন্টেনার 7 দিন পর্যন্ত রাখতে গেলে শিপিং এজেন্টকে $6.9 মার্কিন মাসুল গুনতে হয়। আর 40 ফুট কন্টেনারের ক্ষেত্রে এই মাসুল $13.8 মার্কিন। তবে পরবর্তী 7 দিনের জন্য মাসুল হবে দ্বিগুণ। আর বেসরকারি অফডকে 20 ফুটের কন্টেনারের জন্য প্রতিদিন 100 টাকা ও 40 ফুটের কন্টেনার চার্জ 200 টাকা। খালি কন্টেনারকে নন বন্ডেড এরিয়াতে থাকার সুযোগ দেওয়া হয়, তাহলে খালি কন্টেনারের যে রেগুলেশনস সেটা কাস্টম হাউস তত ভালোভাবে করতে পারবে না। তবে মেন লাইন অপারেটর কিংবা বিদেশি শিপিং প্রতিষ্ঠানগুলোর দাবি প্রতি মাসে বাংলাদেশে আমদানি পণ্য বোঝাই 1,50,000 থেকে 1,70,000 কন্টেনার আসে বন্দরে। আরও বেশি বেশি লোকেশনে শিফট করা যায় তাহলে পোর্টের কনজেশনটা একটু কমবে। আর সারা পৃথিবীতে তো এটা সমাদৃত যে আইসিডি এবং সিএফএস দুটো আলাদা বিষয়। সদ্য বিদেয় 2025-26 অর্থ বছরে 34 লাখের বেশি কন্টেনার হ্যান্ডেলিং করেছে চট্টগ্রাম বন্দর। নতুন এই সিদ্ধান্ত কার্যকরের ক্ষেত্রে সব দিক বিবেচনা করে এবং আমদানি রপ্তানি বাণিজ্যের জটিলতা এড়িয়ে কার্যকরের কথা বলছেন বন্দর ব্যবহারকারীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির দুদিন পর নিখোঁজ বাবা ও ছেলের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। পুলিশ জানায়, নৌকাডুবির পর থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ তল্লাশি চালায়। তবে নদীতে প্রবল স্রোত থাকার কারণে মরদেহ দুটি ঘটনাস্থল থেকে দূরে ভেসে যায়। আজ সকালে কুষ্টিয়ার বাংলাবাজার পাকশি ব্রিজ সংলগ্ন পদ্মা নদীতে কাউসার আলীর মরদেহ উদ্ধার করা হয়। এর কয়েক ঘন্টা পর রাজশাহীর পবার সাতবাড়িয়া চর এলাকার নদী থেকে ছেলে জিয়ারুলের লাশ উদ্ধার করা হয়। যশোর ও নড়াইলে আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। দুপুরে কালিয়াবাজার থেকে সিমেন্ট বোঝাই করে বাঁকা গ্রামে যান রুহুল মুসল্লি। সেখান থেকে ফেরার পথে হাড়িডাঙ্গা চেয়ারম্যান বাড়ির সামনে পৌঁছলে ভাঙা সড়কের গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারায় ট্রলিটি। পরে রাস্তার পাশের খাদে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে রুহুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে যশোরের অভয়নগরের রানাভাটা কয়লাঘাট স্কুলের সামনে ইজি বাইক উল্টে মহিতোষ মণ্ডল নামে এক যাত্রী নিহত হন, আহত হন একজন। এছাড়া সকালে মনিরামপুরের জালছাড়া বাজারের সামনে বাসের চাপায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তি নিহত হন। পটুয়াখালীর বাউফলে গৃহবধূর সঙ্গে পরকীয়ার অভিযোগে মারধরের শিকার হয়েছেন এক জামাত নেতা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৃহবধূর সঙ্গে পরকীয়ার অভিযোগ তুলে বুধবার রাতে স্থানীয় কয়েকজন দাসপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন পেদাকে আটক করে মারধর করেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে ঘটনাস্থলে জড়ো হন স্থানীয়রা। ফারুক হোসেনকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই গৃহবধূর শাশুড়ির অভিযোগ, ফারুক দীর্ঘদিন ধরে তার পুত্রবধূকে বিরক্ত করত, বিভিন্নভাবে টাকা পয়সার প্রলোভনও দেখাতো সে। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশও হয়েছিল। তবে অভিযোগ অস্বীকার করে ফারুক হোসেনের দাবি, পূর্ব বিরোধের জেরে গুজব ছড়িয়ে তাকে মারধর করা হয়। পুলিশ বলছে, ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার পোলার টাকা নাই, ওই লোক দেয় যেন আমার টাকা আছে, পয়সা আছে, ওর লাগে থাকবি কি একটা ছবি দিছে। ওর লাগে যে সম্পর্ক এই মহিলা একখানে হয়েছে, পুরুষ একখানে হয়েছে, আমার ঘরে আইছে। হয় 30,000 টাকার একটা মোবাইল ছিল, হ্যাঁ এই মোবাইলটা নিয়ে গেছে। এইবার আমার এই অত্যাচার মারছে, ঝামেলা শেষ। ওরা মানে ওই মেইলি ব্যাপার, মানে হ্যার কথা বলে আমি বিয়ে সম্পর্ক করছি, ওরা বিয়ে করছি এই কথা বলে। মাইসে বলে হ্যার কথা এইটাই আমার বাদাবাদি করে। দাসপাড়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে ফারুক ফেদা এবং পারভেজ এর ভিতর দীর্ঘদিন একটা বিরোধ চলমান ছিল। পারভেজ মনে করে তার ওয়াইফের সাথে মনে হয় ফারুকের সম্পর্ক আছে। এই সম্পর্কের সূত্র ধরে গতকালকে কথা কাটাকাটির এক পর্যায়ে দুজনের ভিতর হাতাহাতির ঘটনা ঘটে। পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে সনাতনী সমাজের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলার দেবীগঞ্জ শহরের বিজয় চত্বরে এ কর্মসূচি পালন করে সর্বস্তরের সনাতনী সমাজ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিবির দ্বারা পরিচালিত মিডিয়া সেলের মাধ্যমে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রকাশ করে সম্মানহানির চেষ্টা করা হচ্ছে বলে জানান তারা। সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা। বাগেরহাটে গরু চুরির দায়ে 3 জনকে আটক করেছে পুলিশ। এ সময় 11টি গরু উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শিউলি ফিলিং স্টেশন এলাকা থেকে চোর সিন্ডিকেটের 2 সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে খুলনার 13খাতা এলাকায় আরিফ মোল্লার বাড়ি থেকে বকনা বাছুর সহ 11টি গরু উদ্ধার করা হয়। এ সময় চোরাই গরুর কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করে পুলিশ। দীর্ঘদিন থেকে সিন্ডিকেটের সদস্যরা বাগেরহাট জেলা সহ বিভিন্ন এলাকায় গরু চুরি করে নিয়ে বিক্রি করে আসছিল।
টাঙ্গাইলে শিশুদের নকল প্রসাধনী ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে 1,60,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে মির্জাপুর উপজেলার জামুরকি ও ভাবখণ্ড বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুবেল। এ সময় জামুরকি বাজারের বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ শিশুদের প্রসাধনী বিক্রি করার অভিযোগে মহন্ত স্টোরকে 1 লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করে ল্যাব পরিচালনার দায়ে মির্জাপুর পপুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে 20,000 টাকা, লাইফ অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে 5,000 টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুটি ফার্মেসিকে 15,000 ও 20,000 টাকা জরিমানা করা হয়। বাংলা সময় আরো থাকছে। কুষ্টিয়ায় বেড়েছে সাপে কাটা রোগী, পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদের দাবি। মেহেরপুরে বেওয়ারিশ কুকুরের উৎপাত, জলাতঙ্কের ভ্যাকসিন সংকট সমাধানের চেষ্টা। রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে 3 শিক্ষার্থীকে শিবির ও রাকসু নেতাদের মারধরের প্রতিবাদ এবং বিচার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। দুপুরে ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা কর্মীরা সংহতি জানান। ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের ছাত্রত্ব বাতিল ও দ্রুত গ্রেফতার করে বিচার দাবি করেন। এদিকে গ্রন্থাগারে হামলার ঘটনাসহ ক্যাম্পাসে বিভিন্ন সময় শিবিরের হামলার তদন্ত, বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট স্মারকলিপি দিয়েছে গণতান্ত্রিক ছাত্রজোট। বাম ছাত্র নেতারা প্রথমে প্রক্টর মাহবুবুর রহমান এবং পরে উপাচার্য ডক্টর মোহাম্মদ আব্দুল আলিমের কাছে স্মারকলিপি জমা দেন। যে সকল চিহ্নিত সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে সাধারণ শিক্ষার্থীদেরকে হামলা করেছে, তাদের যাতে দ্রুত বিচার হয়। জিএসকে সাধারণ শিক্ষার্থীরা ভোট দিয়ে নির্বাচিত করলো, তার হাতে আমরা কলম দেখতে চেয়েছি। শিক্ষার্থীরা কিন্তু হতাশ। আমরা তার হাতে দেখলাম যে বেলচা দেশীয় অস্ত্র নিয়ে তিনি বাস দিয়ে রিডিং রুম একটা পেটাচ্ছে। অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে একজন শিক্ষার্থীকে যেভাবে পিটানো হয়েছে এবং তাকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হয়েছে, এটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। কেউ তো আইনের ঊর্ধ্বে না। এই বিশ্ববিদ্যালয়ে আসলে ছাত্রছাত্রীদের জন্য, তাদের জন্যই শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অফিসার। ছাত্র না থাকলে তো এই বিশ্ববিদ্যালয়ে আমাদের থাকার দরকার ছিল না। কারণ সাধারণ ছাত্রদের উপর কেউ হামলা করবে আর তার বিচার হবে না, এটা তো হয় না। নারায়ণগঞ্জে নতুন কোনো কর আরোপ না করে 2026-27 অর্থ বছরে 1,60,99,75,112 টাকার বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। দুপুরে নগর ভবন মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন প্রশাসক মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান। এ সময় তিনি জানান, ছাদ বাগান করা হোল্ডিং মালিকরা আবেদন করলে তারা অতিরিক্ত 2% কর সুবিধা পাবেন। এছাড়া বাজেটে রাস্তা ও ড্রেন নির্মাণ, সুপেয় পানির সরবরাহ, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, খাল পুনরুদ্ধার, মশক নিধন ও ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া এবং তথ্য প্রযুক্তি নির্ভর নাগরিক সেবাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অর্থ বছর শেষে 130,32,32,710 টাকা উদ্বৃত্ত থাকবে বলে বাজেটে উল্লেখ করা হয়। বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে বিচার কার্যক্রম। আতঙ্কের মধ্যে রয়েছেন বিচার প্রার্থী, আইনজীবী ও বিচারক। প্রায় ঘটছে দুর্ঘটনা। দ্রুত ভবন সংস্কারের দাবি সংশ্লিষ্টদের। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। এ চিত্র বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের। প্রতিদিন বিচার কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এখানে। সম্প্রতি আদালত চলাকালে বারান্দায় অপেক্ষমান বিচার প্রার্থীদের মাথায় পলেস্তারা খসে পড়ে 5 জন আহত হন। এ অবস্থায় প্রতিনিয়ত ঝুঁকি ও আতঙ্কের মধ্যে রয়েছে বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থী। আমরা সবসময় ভীত সন্তুষ্ট থাকি যে কখন এটা ভেঙে পড়ে। পুরাতন ভবনের পাশে কয়েকটি এজলাস ও চেম্বার নির্মাণে সংশ্লিষ্ট দফতরে প্রস্তাব পাঠানো হয়েছে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। 6টি এজলাস তৈরি হচ্ছে, যেখানে কগনিজেন্স কোডগুলো যদি চলে যায় তাহলে এই মানুষের চাপ একটু কম থাকবে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্ডিং কথা যেটা বললেন, সেটা হচ্ছে আমাদের কিছু কোয়ারি দিয়েছেন, সেটার জবাব দিচ্ছে আমাদের হেড অফিস। খুব শীঘ্রই এটা চলে আসবে। বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনে প্রতিদিন কয়েক হাজার বিচার প্রার্থী, আইনজীবী ও বিচারক মামলা পরিচালনা করেন। সময় সংবাদ, বাগেরহাট। উদ্বোধনের 7 বছরেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি মাগুরা মেডিকেল কলেজের।
এতে সীমিত সুযোগ সুবিধার মধ্যেই চলছে পাঠদান ও চিকিৎসা সেবা। স্থায়ী ক্যাম্পাস না থাকায় শিক্ষক শিক্ষার্থী ও রোগীদের পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি স্থানীয়দের। মাগুরা থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান। 2019 সালে যাত্রা শুরু করে মাগুরা মেডিকেল কলেজ। বর্তমানে 250 শয্যা মাগুরা সদর হাসপাতালের একটি অংশে পরিচালিত হচ্ছে শিক্ষা কার্যক্রম। একই স্থানে চলছে ক্লাস, ল্যাব কার্যক্রম ও রোগীদের চিকিৎসা সেবা। স্থায়ী ভবন না থাকায় পর্যাপ্ত ক্লাসরুম, ল্যাবরেটরি সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। হাসপাতালের একটি অংশ পিছনের সাইডটাকে নিয়ে এখানে গড়ে তোলা হয়েছে মাগুরা মেডিকেল কলেজ। টিচারের যে স্বল্পতা, এটা তো আসলে আমাদেরকে অনেক বেশি ভোগাচ্ছে। স্থায়ী ক্যাম্পাসের জন্য আমাদের যে ডিপিপি বলি, সেটা মোটামুটি কমপ্লিট অবস্থায় মন্ত্রণালয়ে আছে, যেটা এখন শুধুমাত্র একনেকের অনুমোদনের অপেক্ষায়। তবে স্বাস্থ্য বিভাগ বলছে দ্রুত শুরু হবে জমি অধিগ্রহণের কাজ। মেডিকেল কলেজ হাসপাতাল যেটা একটা স্থাপনা নাই, কিন্তু জনবল দিয়ে এবং মেডিকেল কলেজের জনবল দিয়ে আমরা শিক্ষা ব্যবস্থা চালিয়ে যাচ্ছি। আশা করি খুব দ্রুতই মেডিকেল কলেজের জমি অধিগ্রহণের কাজ শুরু হবে। মাগুরা সদর হাসপাতালে 2018-19 সেশনে মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। নেই লোকবল, ওষুধ, অক্সিজেন, জন্ম নিয়ন্ত্রণ উপকরণ, অ্যাম্বুলেন্স সেবা ও স্টাফদের বেতন বন্ধ 2 বছর। এমন পরিস্থিতি চুয়াডাঙ্গার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। সমস্যার মাঝেও কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত রেখেছেন সংশ্লিষ্টরা। চিকিৎসা সেবা নিশ্চিতে দ্রুত সমস্যার সমাধানের দাবি স্থানীয়দের। মাহফুজ মামুনের তথ্য ও আয়মান আহমেদ আনিসের ছবিতে রিপোর্ট। চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠের পাশে 1959 সালে 1.5 বিঘা জমির ওপর গড়ে ওঠে মা ও শিশু কল্যাণ কেন্দ্র। প্রতিষ্ঠার পর থেকেই গর্ভবতী নারী, নবজাতক, শিশু ও পরিবার পরিকল্পনা সহ সব ধরনের সেবা দেয়া হয় বিনামূল্যে। তবে হাসপাতালটিতে গেল 2 বছর যাবৎ বন্ধ ওষুধ ও অক্সিজেন সরবরাহ। নর্মাল ডেলিভারি ও সিজারিয়ানদের জন্য প্রয়োজনীয় ওষুধ রোগীদের কিনতে হয় বাইরে থেকে। কেন্দ্রটির পুরাতন ভবন, স্টাফ কোয়ার্টারও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। হাসপাতালটিতে বর্তমানে 8টি পদের বিপরীতে 4 জন দায়িত্ব পালন করছেন। মেডিকেল অ্যাটেন্ডেন্স, নার্সিং অ্যাটেন্ডেন্ট, অ্যাম্বুলেন্স চালক ও পরিচ্ছন্নতা কর্মীর পদ শূন্য দীর্ঘদিন ধরে। কোনো কিছু না থাকলেও ভালো সেবা পাওয়ায় এখনও চিকিৎসা নিতে আসেন রোগীরা। কোনো ওষুধপত্র নেই, এজন্য আমরা রোগীদের পর্যাপ্ত সেবা দিতে পারছি না। যদি আমাদের পর্যাপ্ত মেডিসিন দেওয়া হতো তাহলে আমাদের রোগীদের ঠিকমতো সেবা দিতে পারতাম। পরিপূর্ণভাবে পরিচালনা হোক, মা ও শিশুরা যেভাবে আগে সেবা পেত সেভাবে যেন সঠিকভাবে সেবাগুলো পায়। অক্সিজেন আগে সাপ্লাই দিত, এখন সেটাও নেই। অ্যাম্বুলেন্স নাই, আমাদের ইমার্জেন্সি হিসাবে রোগী কোথাও পাঠাবো জরুরি ভিত্তিতে, সেটাও আমরা দিতে পারি না। নানা সমস্যার মাঝেও সেবা দিতে কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। তবে সমস্যা সমাধানের আশ্বাস পরিবার পরিকল্পনা পরিচালকের। আগে যে সেবাটা দিতে পারতাম, যত বেশি পরিমাণে দিতে পারতাম, সেটা এই মুহূর্তে আসলে দিতে পারছি না, অনেকটাই কমে গেছে। আগের যে আমাদের যে রোগীর ফ্লো বা আমাদের যে ডেলিভারির সংখ্যা, নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান ডেলিভারির যে সংখ্যাটা ছিল, সেটা আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। সারা দেশের সকল পরিচালকদের একটা মিটিং আছে, সেই মিটিংয়ে আমাদেরকে এই যে কোন কোন জিনিসগুলো পাইপলাইনে আছে, আমাদের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী, অন্যান্য বিষয় এবং বাজেট, এগুলা দেওয়ার নির্দেশনা দেওয়া হবে এবং সেই জায়গাগুলো যাতে আমরা একে কোনো মিসইউজ না হয়, সুন্দরভাবে এটা যাতে করা হয়। মা ও শিশু কল্যাণ কেন্দ্রে 2026 সালের জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত চিকিৎসা সেবা নিয়েছেন প্রায় 4000 মানুষ, যা অন্য সময়ের চেয়ে অর্ধেকের কম। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। খুলনায় নদী খননের মাটি কৃষি জমিতে ফেলায় চাষাবাদ বন্ধ হয়ে গেছে কয়েকটি গ্রামে। একই সঙ্গে ক্ষেতের ফসল নষ্ট হওয়ায় লোকসানে কৃষক। উপার্জনের মাধ্যম হারিয়ে জীবিকার সংকটে পড়েছেন সহস্রাধিক মানুষ। পরিবার নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। আব্দুল হালিমের ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। খননে প্রাণ ফিরেছে নদীর। কৃষিকাজ সহ বিভিন্ন বিষয়ে সম্ভাবনা তৈরি হয়েছে জনপদে। তবে কৃষিকাজ করার জমিতে সৃষ্টি হয়েছে মাটির পাহাড়।
খুলনার ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বাজার ও যশোর জেলার কেশবপুর উপজেলার গৌরীঘোনা এলাকার মধ্য দিয়ে বয়ে গেছে আপার ভদ্রা নদী। জলবদ্ধতা নিরসনে সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের আওতায় নদীর 18.5 কিলোমিটার অংশ খনন করা হয়েছে। তবে বিভিন্ন স্থানে নদীর পাশে ব্যক্তি মালিকানাধীন কৃষি জমিতে রাখা হয়েছে খননের বিপুল পরিমাণ মাটি। দীর্ঘ সময় মাটি ফেলে রাখায় চাষাবাদ বন্ধ হয়ে গেছে কাঁঠালতলা, গৌরীঘোনা সহ কয়েকটি গ্রামে। উপার্জনের মাধ্যম হারিয়ে জীবিকা সংকটের পাশাপাশি পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে কৃষক পরিবারগুলো। নদী খননে খুশি হলেও মাটি সরিয়ে কৃষিকাজের উপযোগী পরিবেশ তৈরির দাবি তাদের। আমার 3-3.5 বিঘে জমির মাঝখান দিয়ে মাটি ফেলে গেছে। 3 বিঘে একেবারে ভরাট, 10 কাঠা জমি করতে পারতেছে এখন। এই ইরির পরে আমার এখন এই জীবিকা নির্বাহ করতে হচ্ছে। কত গাছটা লাগালাম, জানাজা লাগালাম, তার সব আমি মাটি তলে। কৃষকদের ভোগান্তির কথা স্বীকার করে টেন্ডারের মাধ্যমে নদী খননের মাটি সরানোর প্রক্রিয়া চলমান বলে জানায় স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ড। শতভাগ আন্তরিকতা থাকা সত্ত্বেও আমরা তাৎক্ষণিকভাবে এই মাটি অপসারণ করতে ব্যর্থ হচ্ছি। 81.5 কিলোমিটার নদী খনন হচ্ছে, এটা বিশাল একটা কর্মযজ্ঞ আর কি। তা কিছু এলাকায় ক্ষতি হয়, এটা আমরা স্বীকার করছি, কিন্তু আমরা চাই দ্রুত এটা যাতে অপসারণ হয়, সেজন্য আমরা নিলাম করতে বলি, এবং নিলাম হয়ে গেলে এটা নিলামকারী সহজে নিয়ে যায়। এটা পানি উন্নয়ন বোর্ডের অধীনে খুলনা ও যশোর অঞ্চলে ভবদহ ও তৎসংলগ্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে 6টি নদীর 81.6 কিলোমিটার খনন করা হচ্ছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। দেখছেন বাংলা সময়। পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী গড়তে ক্লিন ময়মনসিংহ ক্যাম্পেইনের অংশ হিসেবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন দফতর। সকালে নগরের 0 পয়েন্ট এলাকায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাতে গ্লাভস পরে সড়ক ও আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা সংগ্রহ করে নির্ধারিত স্থানে ফেলেন অংশগ্রহণকারীরা। পরিচ্ছন্নতার পাশাপাশি নগরবাসীর মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতেও দেয়া হয় বিভিন্ন বার্তা। সবার সম্মিলিত অংশগ্রহণ ও সচেতনতার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা। ঝিনাইদহে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সকালে শহরের ল্যাবরেটরি স্কুলে এই কর্মসূচি পালন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। শিশুদের গাছের প্রতি ভালোবাসা সৃষ্টি ও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে 1.5 শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। কুষ্টিয়ায় বাড়ছে সাপে কাটা রোগীর সংখ্যা। তাদের বেশিরভাগ চরাঞ্চলের বাসিন্দা। এজন্য চলাচল ও কৃষিকাজে আরও সচেতন হওয়ার পরামর্শ পরিবেশবিদের। এদিকে হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। বর্ষায় নদীতে পানি বৃদ্ধির কারণে লোকালয়ে বেড়েছে সাপের আনাগোনা, আর এতে সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন সাপে কাটা রোগী আসছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। বর্ষায় গ্রাম অঞ্চলের মানুষকে রাতে চলাফেরার সময় টর্চ লাইট ব্যবহার করা ছাড়াও মাঠে কাজের সময় এবং জেলেদের সচেতন থাকার পরামর্শ পরিবেশ বিশেষজ্ঞদের। সাপে কাটা রোগীর মধ্যে বেশিরভাগই কৃষক, যারা পানিতে কাজ করার সময় সাপের ছোবলে আক্রান্ত হয়েছেন। পাট ঝাঁকাচ্ছিলাম, পাটের হাতার মধ্যে ছোট সাপ ছিল, ওর গায়ে হয়তো সম্ভবত লাগছে আমার হাত। ওই অবস্থায় কামড়ে ঝাঁকি দিয়েছি, ঝাঁকি দেওয়ার সাথে সাথে পট অবস্থায় মাটিতে পড়েছে। পাটের ঝাড়ে বোঝা বাঁধবো, এই সময় দেখি হাতার ভিতর থেকে একটা গোকরা সাপ বেরোয় দেখি তার তাৎক্ষণিক হাতের দিকে তাকাই দেখি যে হাত থেকে রক্ত বেরোচ্ছে এবং জ্বালাতন করতে। সাপে কামড়ালে হাসপাতালে আসবেন, কোনো কবিরাজ এগুলো চেষ্টা না করে। পরিত্যক্ত জায়গা, এই জায়গাগুলো অবশ্যই সবসময় আমরা সতর্ক অবলম্বন করে চলবে এবং এগুলোকে যখনই ব্যবহার করতে যাব তখন সেই মুহূর্তটা আমাদেরকে দেখে নিতে হবে যে সেখানে কোনো সাপ জাতীয় কোনো জিনিস আছে কিনা। সাপে কাটার পর অ্যান্টিভেনম সহ প্রয়োজনীয় চিকিৎসা দিলে মৃত্যুর ঝুঁকি অনেকাংশ কমানো সম্ভব। চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ওষুধ আছে জানিয়েছেন চিকিৎসক। অ্যান্টিবায়োটিক দিতে হয়, আমরা এই ধরনের প্রাথমিক চিকিৎসাগুলো সাধারণত ওয়ার্ডেই দিয়ে থাকি। যে পেশেন্টের সাইন সিমটম থাকে এবং আমাদের মনে হয় যে অ্যান্টিভেনম প্রয়োজন, লক্ষণ দেখার পরে সেগুলোকে আমরা সাধারণত অ্যান্টিভেনম দিয়ে থাকি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত 7 দিনে 22 জন সাপে কাটা রোগীর চিকিৎসা নিয়েছেন। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া।
এদিকে কুষ্টিয়ায় বৃদ্ধি পেয়েছে পানিবাহিত রোগের সংখ্যা। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার প্রায় 7 গুণ রোগী ভর্তি আছে। ডায়রিয়া ও আমাশয় রোগীর বেশি চিকিৎসা নিচ্ছে। অতিরিক্ত রোগের চিকিৎসা দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। নিরাপদ পানি ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। মেহেরপুরে বেড়েছে বেওয়ারিশ কুকুরের উৎপাত। প্রতিনিয়ত কুকুরের কামড়ের শিকার হচ্ছেন বাসিন্দারা। যদিও শিগগিরই বিষয়টি নিরসনে চেষ্টার আশ্বাস উপজেলা প্রশাসনের। আর জলাতঙ্কের ভ্যাকসিন নেই জানিয়ে বরাদ্দের জন্য চিঠি দেওয়া হয়েছে বলছে প্রাণী সম্পদ বিভাগ। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিনের রিপোর্ট। মেহেরপুরের রামনগর গ্রামে 17 জুলাই কুকুরের কামড়ে নারী, পুরুষ, বৃদ্ধসহ 19 জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। পরদিন গাংনী পৌরসভা এলাকায় আরও 20 জনকে আহত করে বেওয়ারিশ কুকুরের দল। এভাবেই প্রতিনিয়ত কুকুরের কামড়ে জখম হচ্ছে সাধারণ মানুষ। কাউকে একা পেলেই আক্রমণ করছে। কুকুরে আমাকে পুরা পাটা ভিতরে মুখের ভিতর লিলিয়েছে, নিয়ে আমাকে দাঁত দিয়ে মনে হচ্ছে হাড়টা ভাঙে খাচ্ছে। আতঙ্কে আমরা বাড়ির বাইরে আসতে পারছি না। পরিবেশবিদরা বলছে বেওয়ারিশ কুকুর মারতে হলে প্রশাসনের অনুমতি নিতে হবে, আর প্রাণী সম্পদ বিভাগের সঙ্গে পরামর্শ করে কাজ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। কুকুরগুলোর বিষয়ে প্রাণী সম্পদ ডিপার্টমেন্টের সাথে কথা বলে তাদেরকে ভ্যাকসিনেশন অথবা অন্যান্য যে ব্যবস্থাগুলো প্রচলিত নিয়ম রয়েছে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ইউনিয়ন পর্যায়ে পুরোপুরি মেহেরপুর জেলাতে আমরা পুরো ভ্যাকসিনেশন করে নিয়ে আসবো। চলতি মাসে মেহেরপুরে 2 শতাধিক মানুষ কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। বাংলা সময় 1 মাস পেছাচ্ছে প্রাইম মিনিস্টার্স ফুটবল টুর্নামেন্ট। অগাস্টে শুরু হওয়ার কথা থাকলেও বন্যার কারণে সেপ্টেম্বরের 9 বা 10 তারিখ থেকে আসর শুরুর কথা জানালেন শিক্ষামন্ত্রী। আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে কথা জানান তিনি। চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকেই আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 40,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের 1.5 কোটির মতো শিক্ষার্থী অংশ নেবে এই টুর্নামেন্টে। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতেই প্রধানমন্ত্রীর এ উদ্যোগ বলে জানান উপস্থিত মন্ত্রীরা। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। দেশাত্মবোধক গানের তালে হাত নেড়ে ক্যাম্পেইনে শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম সিটি মেয়র। উদ্দেশ্য প্রাইম মিনিস্টার গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার বিষয়ে সবাইকে জানানো। বিশ্বকাপ উন্মাদনার রেশ না কাটতেই নতুন প্রজন্মকে মাদক থেকে ফিরিয়ে আনতে ফুটবল টুর্নামেন্ট শুরুর উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সারা দেশে আগামী 9 কিংবা 10 সেপ্টেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 9 আগস্ট থেকে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও বন্যার কারণে পেঁচানো হলো 1 মাস। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে এই আয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। আমরা চাচ্ছি যে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন খেলাধুলা, লেখাপড়ার সাথে সম্পৃক্ত থাকে। এই সমস্ত উদ্যোগ যাতে অন্ধকার জগৎ থেকে আমরা আমাদের সন্তানদেরকে, আগামী ভবিষ্যৎ প্রজন্মকে আলোর দিকে আনতে পারি। উপজেলা, জেলা, শিক্ষাঞ্চল এবং জাতীয় এ 4টে ধাপে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের মূল পর্ব, যেখানে মাধ্যমিক ও সমমান এবং উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ের 40,000 শিক্ষা প্রতিষ্ঠানের 1.5 কোটি শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ যেটা উদ্বোধন হবে খুব প্রবাবলি 9 সেপ্টেম্বর বা 10 সেপ্টেম্বর বা 11 সেপ্টেম্বর, 3 দিনের যে কোনো একদিন। আমরা 1 মাস পিছিয়ে নিয়েছি স্যারকে অনুরোধ করে, প্রধানমন্ত্রীকে অনুরোধ করে, যাতে আমরা খেলাটা পূর্ণাঙ্গভাবে সফলভাবে সম্পন্ন করতে পারি। প্রায় 100টার উপর শিক্ষা প্রতিষ্ঠান, 200টার উপর মাদ্রাসা আছে। তো আমরা মনে করি এখানে ইনশাল্লাহ সবাই আসবে, অত্যন্ত আনন্দ উৎসাহের সাথে, উদ্যমের সাথে তারা আসবে। প্রতিটি দলে 16 জন খেলোয়াড় ও 2 জন কর্মকর্তা থাকবেন। ম্যাচ হবে নকআউট পদ্ধতিতে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বগুড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর 67তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে। সকালে জেলার এরুলিয়া এয়ারফিল্ডে প্রধান অতিথি হিসেবে কোর্সে অংশগ্রহণকারী 16 জনের মাঝে সনদপত্র বিতরণ করেন এয়ার ভাইস মার্শাল রুশাদ-দ্দিন আসাদ। এ সময় তিনি বগুড়া বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়ন সহ সার্বিক কার্যক্রমগুলো দ্রুত বেগবান হচ্ছে বলে জানান।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তা সহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারতের আধার কার্ড ছিল শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের। চাঁদাবাজি ও সন্ত্রাসে ব্যবহার করত অ্যাপস নজরদারিতে থাকায় ভেস্তে যায় ভারতে পালানোর পরিকল্পনা। এবং শীত কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা। পাবনায় পরিত্যক্ত টয়লেটের ট্যাঙ্কে মিলল মরদেহ। কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নিহত। এই ছিল বাংলা সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।